ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব 12। আয়ান বিছানায় উপর হয়ে শুয়ে আছে, পিঠের কাছে টি শার্ট রক্তে ভিজে গেছে, আবার বিছানার কিছু অংশতেও রক্ত লেগে আছে। হয়তো ঘুমানোর সময় ক্ষত জায়গাতে বেশ চাপ লাগায় এই অবস্থা। কিন্তু আয়ানের কোনো হেলদোল নেই, সে তো নিজের ঘুমে মগ্ন। কিন্তু এইদিকে আয়ানের এই অবস্থা দেখে আয়েশার অবস্থা টাইট। তার সারা শরীর কাঁপছে, শুকনো ঢোক গেলে এগিয়ে গেল বিছানার কাছে। কি ফালতু ঘুম রে বাবা, দুই ভাই বোন একদম সেম, বাড়িতে আগুন লেগে গেলেও এদের হুঁশ থাকবে না। এইসব হাবিজাবি ভেবে নিজের কাঁপা কাঁপা হাতে আয়ানকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, আপনার ক্ষত জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। এ ওই আয়ানের বাচ্চা, ওঠ না। শেষের কথাটি রাগ নিয়ে বলল আয়েশা, কিন্তু কোনো লাভ হলো না। আয়েশা হঠাৎ হ্যাঁচকা টান অনুভব করে আর সাথে সাথে বিছানার উপর গিয়ে পড়ে। আয়ান আয়েশাকে বিছানায় ফেলে এক হাতে জড়িয়ে ধরে আয়েশার গলায় মুখ গুজে দেয়। আয়েশা যেন একটা ঘোরের মধ্যে আছে। হঠাৎ এরকম কিছু সে কোনোভাবেই আশা করেনি। আয়ানের গরম নিঃশ্বাস আয়েশার গলায় বাড়ি খাচ্ছে। আয়ানের একটা হাত আয়েশার পেটের ওপর, যা তাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। আয়ান আয়েশাকে আরও একটু চেপে ধরল নিজের সাথে। এবার আয়ানের ঠোঁট আয়েশার গলায় গিয়ে ঠেকল। ব্যাস, এবার হয়তো আয়েশার মরণ নিশ্চিত। আয়েশার মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শরীরের কাঁপাকাঁপি ক্রমেই বেড়ে চলেছে। আয়েশা আর থাকতে পারছে না, এইভাবে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আয়ান। আয়ান আয়েশার গলায় মুখ গুজে থাকা অবস্থায় বলল, হুম। উঠুন না প্লিজ। আসুক, ঘুমাতে দাও। আয়েশা এবার চোখ খিচে বন্ধ করে নিল। আয়নের ঘুম জড়ানো কণ্ঠ তাকে বেসামাল করে তুলছে। তাই আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকলো। কি করবে কি না করবে বুঝতে পারছে না আয়েশা। তাই আবারও ধীর কণ্ঠে বলল, আয়ন, আপনার ক্ষত জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, জায়গাটা ড্রেসিং করতে হবে, এবার উঠুন প্লিজ। আয়ন এবার পিটপিট করে চোখ খুলল। আয়নের তাকানো দেখে আয়েশা দ্রুত চোখ সরিয়ে নিল। আয়েশাকে অবাক করে দিয়ে আয়ন টুক করে আয়েশার গালে একটা চুমু দিল। এবার আয়েশা ঝট করে তাকালো আয়নের দিকে। লজ্জায় লাল হয়ে গেছে আয়েশা, যা দেখে আয়ন মিটি হাসছে। আয়েশার নাক টেনে দিয়ে বলল, এত চিন্তা কেন আমাকে নিয়ে? কাইন্ড ইউর ইনফরমেশন, এটাকে চিন্তা বলে না। প্রত্যেকটা নার্সদের কাজ হলো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা, আর আমিও তাই করছি। আচ্ছা, তাই নাকি? জি। আর যদি সেই মানুষটার শরীর ভালো কিন্তু মনটা অসুস্থ থাকে, তাহলে কি করণীয়? পুলিশদেরও মন খারাপ হয়? কেন হয় না? পুলিশদের কাছে মন থাকে না নাকি? তাই তো মনে হয়। কি কি বললে, জোরে বলো। কিছু না, আপনি ওঠেন তো দেখি, ক্ষত জায়গাটা ড্রেসিং করে দিই। আয়ানও আর কথা বাড়ালো না, চুপচাপ উঠে বসে বিছানার দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা জায়গাতে রক্ত লেগে আছে, আর ক্ষত জায়গাটাও বেশ ব্যথা করছে এখন। বাম হাত নাড়াতেও বেশ কষ্ট অনুভব হচ্ছে। আয়েশা বিছানা থেকে নেমে ড্রেসিং করার যাবতীয় মেডিসিন নিয়ে এসে বেড সাইড টেবিলের উপর রাখলো। তারপর আয়নের দিকে তাকিয়ে আস্তে করে বলল, টি শার্টটা খুলুন। একা হাতে পারবো না, হেল্প করতে হবে। আয়েশা আর কথা বাড়ালো না, কারণ আয়নের কথা বলার ধরন বুঝিয়ে দিচ্ছে যে তার ভীষণ কষ্ট হচ্ছে। ধীর হাতে আয়ানের টি শার্ট খুলে দিল আয়েশা। লজ্জা লাগলেও কিছু করার নেই। রক্তে ভিজে একাকার হয়ে যাওয়া ব্যান্ডেজ খুলে রুমে ডাস্টবিনে ফেলে দিল। তারপরে খুব সুন্দর করে আস্তে ধীরে ক্ষত জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আয়ান আয়েশাকে বেশ ভালো করে লক্ষ্য করলো। ছিমছাম চেহারা, হলদেটে ফর্সা, ঘোলা চোখের অধিকারী এই যুবতী, যার জন্য আয়ানের মনের মধ্যে এক আলাদা অনুভূতি রয়েছে, যাকে দেখলে আয়ান বেসামাল হয়ে ওঠে। কিন্তু আজ পরিস্থিতি আয়ানকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে সে না তার অনুভূতি প্রকাশ করতে পারছে, আর না সে অনুভূতিগুলিকে চেপে রাখতে পারছে। হয়ে গেছে। আয়েশার কথায় ঘোর কাটল আয়ানের। ওহো, আর আপনার করলার জুস রাখা আছে টেবিলে, খেয়ে নিন। আয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে আমি সকালে এটা খাই? আমি জানি না, রাবিয়া খালা বলেছেন আমাকে। ওহো। এই বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটা চুমুক বসালো আয়ান। আয়েশা মেডিসিনগুলো ডয়ারে রেখে বেরিয়ে যেতে গিয়েও থেমে আয়ানের দিকে তাকালো। আয়ানের জুস খাওয়া দেখে আয়েশার গা গুলিয়ে উঠল। চোখ মুখ কুঁচকে হাত চেপে দৌড় লাগালো ওয়াশরুমের দিকে। আর আয়ান অবাক চোখে তাকিয়ে আছে আয়েশার যাওয়ার দিকে। প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফারহাদ আসিলদের কলেজের সামনে, কিন্তু আসিলের কোনো পাত্তা নেই। ফারহাদের এবার চোখ মুখের রং পাল্টাচ্ছে, ক্রমশ লাল হয়ে উঠছে চোখের রং। চোয়াল শক্ত করে দুই হাত দিয়ে কপাল চেপে ধরল। এমনিতেও প্রায় দুদিন হতে যায় সে তার অ্যাঞ্জেলকে দেখেনি। মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে জোরে জোরে। কটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল,
অ্যাঞ্জেল, আমি যে ভীষণ অধৈর্যশীল ছেলে, কিন্তু আজ দেখো তোমার জন্য এই অধৈর্যশীল ছেলেটা কেমন ধৈর্যশীল হয়ে উঠেছে। কিন্তু মনে হচ্ছে না এই ধৈর্যটা বেশি দিন থাকবে। সো গেট রেডি টু বি মাইন। পকেট থেকে ফোন বের করে ফারহাদ কাউকে কল করলো। রিসিভ হতেই ওপাশের ব্যক্তি বলল, বস, আমি এখনই আপনাকেই ফোন করতাম। হোয়াই, এনি প্রবলেম? রুকুচকে, নো স্যার, ম্যামের দাদা মিস্টার আয়ান পিঠে গুলি লেগে আহত হয়েছেন, আর সেই জন্যই ম্যাম ওকে এনাফ। কল কেটে ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে আজকের দেখাটা না হয় তোমাদের বাড়িতেই করব, অ্যাঞ্জেল। গাড়ি স্টার্ট দিল ফারহাদ। অফিসে না গিয়ে সোজা গোডাউনের দিকে রওনা হলো। বেশ কিছুক্ষণ পরে ফারহাদ গোডাউনের সামনে এসে হাজির হলো। গাড়ির দরজা খুলে নামতেই বেশ কিছু ব্যক্তি গুড মর্নিং বস বলে উঠল। ফারহাদ তাদের দিকে এক নজর তাকিয়ে গোডাউনের ভিতরে প্রবেশ করে। একজন লম্বা চওড়া কালো পোশাক পরিহিত ব্যক্তি এগিয়ে এলো ফারহাদের সামনে, এসে বলল, গুড মর্নিং বস। মাল দুটো কোথায় জন? স্যার, ভিতরে। ফারহাদ গটগট পায়ে ভিতরে প্রবেশ করলো। 22 থেকে 23 বছরের দুটি ছেলে চেয়ারের সাথে বাঁধা, তাদের হাতের কিছু নখ নিচে পড়ে আছে, নখের জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। ঘাড় কাত করে জিভ বের করে ভীষণভাবে হাঁপাচ্ছে দুটি ছেলে। ছেলে দুটি শরীরে কাপড় বলতে নামমাত্র, শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ যা এখন নীল রং ধারণ করেছে। ফারহাদকে দেখা মাত্র আশেপাশে দাঁড়ানো ব্যক্তি যারা ফারহাদের লোক, তাদের মধ্যে একজন চেয়ার এগিয়ে দেয় ফারহাদকে বসার জন্য। ছেলে দুটির দিকে তাকিয়ে ফারহাদ তার লোকের দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, মোটা অঙ্কের টাকা দিয়ে গন্ডে পিণ্ডে খাইয়ে তোদেরকে পুষেছি এই দেখার জন্য? লোকগুলি মাথা নিচু করে বলল, বস ভীষণ চিৎকার করছিল। চিৎকার মাই ফুট। এই যা, চাপড় নিয়ে আয়, এবার নখ না আঙুল বাদ যাবে। বস, জাস্ট গো। চিৎকার করে একজন ব্যক্তি দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটি ধারালো চাপড় নিয়ে এলো। ফারহাদ সেই ব্যক্তির কাছ থেকে চাপড়টা কেড়ে একটি ছেলের হাত চেয়ারের হাতলের উপর রাখলো, তারপর চাপড় দিয়ে এক কোপ বসালো। সাথে সাথে ছেলেটি গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। ছেলেটির চিৎকার যেন ফারহাদের খুব ভালো করে উপভোগ করছে। ফারহাদের ঠোঁটে লেগে আছে এক ক্ষীণ হাসি, যা আশেপাশে দাঁড়ানো প্রত্যেকটা ব্যক্তিকে কাঁপিয়ে তুলছে। অন্য ছেলেটির হাতে কোপ বসানোর আগেই ছেলেটি হাউমাউ করে কেঁদে উঠল, দাদা, দাদা ছেড়ে দিন, আর আর কোনোদিন এরকম ভুল হবে না দাদা, মাফ করে দেন, সরি ব্রাদার। কথাটি বলে ছেলেটির হাতে কোপ বসালো, সাথে সাথে হাতের 5টি আঙুল ছিটকে পড়ল এদিক ওদিক। ফারহাদ ছেলেটির দিকে তাকিয়ে তার চুল মুঠো করে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে আর বলে, কি বলেছিলে আমার অ্যাঞ্জেলকে? এক রাতের বেড পার্টনার হতে, হট সেক্সি মাল, আর কি কি যেন বলেছিলি? আবার বল, আবার বল জানোয়ারের বাচ্চা। তোদের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা বাইরে বেরোতে নিরাপদ বোধ করে না। প্রতিটা মুহূর্ত তারা ভয়ের মধ্যে থাকে। তোদের মতো কুত্তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাগ সামলাতে না পেরে কোমরে গোজা গান বের করে ছেলেটির মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে পরপর 3টা গুলি চালায়। ছেলেটির নিথর দেহ চেয়ার সমেত ঢলে পড়ে যায় নিচে। এইসব দৃশ্য দেখে পাশের ছেলেটি হাউমাউ করে কাঁদছে। নিজেদের করা ভুলের জন্য তাদের এই মাসুল দিতে হবে, এটা জানা থাকলে কোনোদিন সেই ভুল করতো না তারা। ফারহাদ এবার রক্তচক্ষু নিয়ে তাকালো অন্য ছেলেটার দিকে। বন্দুকের নল ছেলেটির থুতনিতে ঠেকিয়ে বলে, আর তুই তো আমার অ্যাঞ্জেলের হিজাব ধরে টান দিয়েছিলি, তাই না? ওটা শুধু হিজাব না, আমার অ্যাঞ্জেলের সম্মান। আর তুই কিনা আমার অ্যাঞ্জেলের সম্মান নিয়ে টানাটানি করলি। যার গায়ে হাত দেওয়ার আগে আমি হাজারবার ভাবি, যার চোখের পানি আমাকে অস্থির করে তোলে, যাকে ছুঁয়ে দিতেও ভয় হয়, ভাবে যদি ব্যথা পাই। আর তুই কিনা আমার সেই অমূল্য রত্নের দিকে হাত বাড়িয়েছিস, ওকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিস। এর জন্য মরতে তো তোকে হবেই। তো বল, কিভাবে মরতে পছন্দ করবি? গুলি খাবি, নাকি গলায় চাকু, নাকি অন্য রকম ভাবে? ইউ হ্যাভ লট অফ অপশনস। তাড়াতাড়ি বল, সময় কম। ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে ফারহাদের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে নিজেকে শ্যুট করে নেয়। সাথে সাথে নিথর দেহ লুটিয়ে পড়ে যায় মাটিতে। ফারহাদ খুব জোরে হেসে উঠল। এই হাসিতে লুকিয়ে আছে হিংস্রতা। এই হাসি হচ্ছে দয়ামায়াহীন একটা কালো হৃদয়ের। ফারহাদের রাগ আর জেদ যা মানুষ মারতেও পিছে হাঁটে না। বন্দুকটা তুলে পকেট থেকে রুমাল বের করে মুছে নিয়ে ইংলিশে একটা বাজে গালি দিয়ে ছেলে দুটির মুখে থুতু ফেলে বেরিয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। লাল আকাশটা এখন কালো হতে শুরু করেছে। ঠান্ডাও বাড়ছে ধীরে ধীরে। কলেজ থেকে সোজা টিউশন করে তারপরে বাড়ি ফিরতে হয় ফারিয়ার। গায়ের হালকা পাতলা আকাশি রঙের স্টলটা একটু টেনে নিল। পন্টেলে বাঁধা লম্বা চুল সামনে টেনে নিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো ড্রাইভারকে কল দেওয়ার জন্য। হঠাৎ ফারিয়ার হাত কেউ চেপে ধরে।
ছোঁটা অত্যন্ত চেনা লাগছে তার, শরীর কেঁপে ওঠে, শীতল শিহরণ খেলে যায় দেহে। ফারিয়া ফট করে উপর দিকে মাথা তুলে তাকাতেই মাথায় আগুন জ্বলে উঠল। চোখ দুটো রাগ, অভিমান, ঘৃণায় ভরে উঠল নোনা জলে। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। বৃথা চেষ্টা করো না ফারিয়া, ব্যথা তোমারই লাগবে। এইসবের মানে কি মিস্টার রেজওয়ান? কপট রাগ দেখিয়ে বলল ফারিয়া। ফারিয়া আমার কথাটা শোনো। হাত ছাড়েন আমার। রেজওয়ান আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কিছু মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। রেজওয়ান ফারিয়ার দিকে ঝুঁকে চল শক্ত করে বলল, ফারিয়া সিন ক্রিয়েট করো না। মিডিয়া আসতে বেশি সময় লাগবে না, তারপরে ব্যাপারটা কিন্তু বাজে হবে। তাই চুপচাপ আমার সাথে চলো। ফারিয়াও আর কথা বাড়ালো না, চুপচাপ রেজওয়ানের সাথে গাড়িতে উঠে বসলো। রেজওয়ান গাড়ি স্টার্ট দিল। ফারিয়া শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। এই বলে ড্রাইভারকে কল দেওয়ায় ফোন বের করলো। রেজওয়ান তড়িৎ গতিতে ফোন কেড়ে নিয়ে গাড়ির পেছন দিকে ছুঁড়ে মারলো। ফারিয়ার মাথায় পেছন দিকে হাত দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসলো। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, স্টপ দিস ননসেন্স ফারিয়া, জাস্ট স্টপ। না হলে আমি যা করব তা তোমার জন্য একটুকু ভালো হবে না, আই সোয়ার। কি কি করবেন আপনি? মারবেন, বকবেন, নাকি অন্য কিছু? রেজওয়ান ফারিয়ার দিকে ঝুঁকে পড়ে। ফারিয়া কিছুটা পেছন দিকে হেলে পড়তেই রেজওয়ান ফারিয়ার ঠোঁটে শক্ত একটা কামড় দিয়ে ফট করে নিজের জায়গায় এসে বসে গাড়ি স্টার্ট দেয়। আর একটা প্রশ্ন করলে এর থেকেও খারাপ কিছু হবে। কলিং বেলের শব্দে আয়েশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে আয়েশার ঠোঁটে চওড়া হাসির রেখা ফুটে ওঠে। মা আব্বু বলে জড়িয়ে ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক দাম্পত্যকে। তারাও পরমাদরে আয়েশাকে জড়িয়ে ধরে। আরে আঙ্কেল আন্টি যে, কতদিন পরে দেখা। আই মিস ইউ সো মাচ। উই মিস ইউ টু মাই ডেয়ার। আসিল কোলাকুলি করে তাদের সাথে। মিস্টার আর মিসেস সৈয়দ ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আয়ান উপস্থিত ছিল। মোট কথা সন্ধ্যার আড্ডা দিচ্ছিল তিনজন মিলে। আয়ান তাদের দেখে উঠে দাঁড়ালো। মিস্টার সৈয়দ বলল, না না বাবা, দাঁড়াতে হবে না, তুমি রেস্ট নাও। আজ বিকেলে আমি দিল্লি থেকে ফিরেছি আর এসেই তোমার আহত হওয়ার খবর শুনলাম। বাট আফটার অল আই প্রাউড অফ ইউ ইয়াং ম্যান। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি রাখো তোমার প্রাউড। এদিকে ছেলেটা গুলি খেয়ে বসে আছে আর উনি আসছে প্রাউড দিতে। মিসেস সৈয়দ আয়নের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে কথা কি বলল। আরও বলেন, আয়েশা আমাদের ফোন করে না জানালে তো আমরা জানতেই পারতাম না। আয়ন আয়েশার দিকে তাকালো, মুচকি হাসতে মেয়েটা। আসো চল কিচেনে যাই। আসিল আয়েশার হাত ধরে টেনে নিয়ে যায়। কিচেনে রাবিয়া খালা, আয়েশা, আসিল তিনজন মিলে সন্ধ্যার নাস্তা বানাতে থাকে। আর এদিকে আয়নের সাথে মিস্টার আর মিসেস সৈয়দ কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা পর প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসে ড্রয়িং রুমে। আসিল ডিয়ার, এত কিছু বানানোর কি দরকার ছিল? আরে আন্টি, আমি একা বানাইনি। ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ আশু বানিয়েছে, আর হোয়াইট সস পাস্তা আমি আর খালামিনে বানিয়েছি। ওহো, দেখছো আমিনা আমাদের মেয়ে বড় হয়ে গেছে। তাই তো দেখছি। যাই হোক আয়ান, তোমাকে আর আসিলকে কোনোদিন আমরা বড় ভাবিনি। তোমরা আমাদের আর আমরা তোমাদের ভালো বা খারাপ সময়ের সাথী। আয়ান কিছুটা ভ্রু কুঁচকে তাকায় মিসেস আমিনার দিকে। হ্যাঁ আন্টি, কিন্তু হঠাৎ এমন কথা, মানে কোনো সমস্যা আঙ্কেল? মিস্টার অ্যান্ড মিসেস সৈয়দ একে অপরের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো, তারপরে একটু গলা কেসে বলল, মিস্টার সৈয়দ, আসলে আমিনার ছোটবেলার বান্ধবী কিছুদিন আগে আমাদের বাড়ি এসেছিলেন তার ছেলে রায়হানের জন্য আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন প্রায় 2 লাখ টাকা মাসে ইনকাম করে। কিন্তু তারপরেও তুমি যদি একটু ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিজের অপিনিয়ন জানাও তাহলে খুব ভালো হবে। এই পুরোটা কথা শুনে আয়ান স্তব্ধ। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আসিল আহত চোখে আয়েশার দিকে তাকিয়ে আছে। আর আয়েশা, সে তো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। তাকে না জানিয়ে মা আব্বুর এরকম সিদ্ধান্ত সে কিছুতেই মেনে নিতে পারছে না। নোনা জল গাল বেয়ে টুপটুপ করে নিচে পড়ছে। শান্ত গলায় আয়েশা বলল, আব্বু মা, আমাকে কিছু না জানিয়ে তোমাদের এরকম সিদ্ধান্ত আমি আশা করিনি। আর আমার তো স্টাডিও শেষ হয়নি এখনো। আসো মা, বিয়ের পর ওরা তোকে পড়াশোনা করতে দেবে। আমরা এই বিষয়ে কথা বলে নিয়েছি। তাহলে আমারও একটা কথা ভালো করে শুনে নাও, আমি এই বিয়ে করছি না। কথাটি বলেই দৌড়ে উপরে চলে গেল আয়েশা। আয়ান মিস্টার আর মিসেস সৈয়দের দিকে তাকিয়ে আশ্বাস দিয়ে বলে, আন্টি আঙ্কেল, আমি দেখছি বিষয়টা। আসিল অবাক হয়ে তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির বড় গেট খুলে দিল দুটি দারোয়ান। ফারিয়া খুব ভালো করে বুঝতে পেরেছে এই বাড়িটি কার। রেজওয়ান একটা সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে পুরো বাড়িটি সে নিজ হাতে ডিজাইন করেছে। তাতে অবশ্য ফারাদেরও স্বাদ ছিল। নতুনত্বের ছোঁয়া এই বিশাল বাড়ি
তে কেউ থাকে না। মাঝে মাঝে রেজওয়ান এসে 2-1 দিন থেকে যায়। বিভিন্ন ধরনের ফুল গাছ, নানান রঙের লাইট, মধ্য আকারের সুইমিং পুল দ্বারা সজ্জিত এই বাড়িটি মানুষহীন। খুব জোরে ব্রেক কষল রেজওয়ান, বড় বড় কদম ফেলে ফারিয়ার দিকে দরজা খুলে দিল। ফারিয়া মাথা তুলে রেজওয়ানের দিকে তাকালো, শক্ত গলায় জিজ্ঞাসা করলো, আমাকে এখানে নিয়ে আসার মানে কি? রেজওয়ান কোনো উত্তর দিল না। ফারিয়ার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর টানতে টানতে বাড়ির ভেতর প্রবেশ করলো তারা। ফারিয়ার এরকম ধরনের আচরণ রেজওয়ানের এতটুকু সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ভীষণ তার। রেজওয়ান ফারিয়ার হাত ধরে ভেতরে প্রবেশ করলে সমস্ত কেয়ারটেকার এবং স্টাফ যারা বাড়িটাকে গুছিয়ে রাখে তারা মাথা নিচু করে বেরিয়ে গেল। ফারিয়ার কিছু বলার আগে রেজওয়ান ফারিয়াকে পাশের দেওয়ালের সাথে চেপে ধরল। ফারিয়ার দিকে ঝুঁকে দাঁত কিরমির করে জিজ্ঞাসা করলে, কেন কেন করছো তুমি এইসব? তোমার এরকম আচরণের কারণ কি? ইগনোর করছো কেন আমায়? ফারিয়া, টেল মি, হোয়াই আর ইউ বিহেভিং লাইক দিস টু মি? আমার শরীর থেকে হাত সরান। ফারিয়ার এই কথা যেন রেজওয়ানকে আরও বেশি রাগিয়ে তুলল। ফারিয়ার কথাকে পাত্তা না দিয়ে আরও বেশি করে চেপে ধরে এগিয়ে গেল সে ফারিয়ার দিকে। কেন, আমার কাছে আসা বুঝি ভালো লাগছে না? না না না, ভালো লাগছে না মিস্টার রেজওয়ান, আপনার এই নোংরা হাতের ছোঁয়া আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? আমার এই ছোঁয়ার জন্যই তো আমার পিছন পিছন ঘুরতে, ভালোবাসার দাবি করতে বারবার। তো আজ কেন আমার এই ছোঁয়া তোমার ভালো লাগছে না? কথাটি বলেই রেজওয়ান ফারিয়ার অধরে রুডলি কিস করতে থাকে। নিজের সমস্ত রাগ ফারিয়ার অধরের উপর বের করতে থাকে। ফারিয়ার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। হ্যাঁ, ফারিয়া অপেক্ষা করেছে, অনেক অপেক্ষা করেছে এই ছোঁয়াকে। কিন্তু কেন জানি আজ ফারিয়ার এই ছোঁয়া বিষাক্ত লাগছে, ভীষণ বিষাক্ত লাগছে। রেজওয়ানকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে সে। রাগ, দুঃখ, অভিমান, ঘৃণা সবকিছু মিলিয়ে ফারিয়া দুহাত দিয়ে রেজওয়ানের বুকে জোরে ধাক্কা মারে। তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজওয়ান। ফারিয়ার এরকম ব্যবহারে একটু আশা করেনি সে। লাল হয়ে যাওয়া দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে ফারিয়ার দিকে। মেয়েটার এরকম রাগের কারণ সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কান্না করতে করতে ফারিয়া চিৎকার করে বলে, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? হ্যাঁ, একটা সময় এসেছিলাম আমার ভালোবাসার দাবি নিয়ে আপনার কাছে, কিন্তু বিশ্বাস করুন, যদি আমি জানতাম যে আপনার শরীরের খিদে এত বেশি যে সেটা মেটানোর জন্য আপনাকে পতিতালয়ে যেতে হয়, তাহলে আপনার মতো চরিত্রহীন মানুষকে আমি কোনোদিন ভালোবাসার দুঃসাহস করতাম না। কোন সাহসে আপনি আমাকে টাচ করলেন? কোন সাহসে আপনার এই নোংরা হাত আমার শরীরে লাগালেন? মনে রাখবেন, আপনার মতো চরিত্রহীন মানুষকে শুধুমাত্র ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। আর মনে রাখবেন, আপনি শুধুমাত্র আমাদের বাড়ির ড্রাইভারের ছেলে। সো ডোন্ট ক্রস ইয়োর লিমিট।